খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। আর সঙ্গে আছি আমি শরীফ রওশন। স্বাগত এখন মাঠে। আজ আলোচনা করব বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়ান কাপের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে। আজ আমাদের সাথে আলোচনার জন্য যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং কোচ শফিকুল ইসলাম মানিক। মানিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আর নারী এশিয়ান কাপ অনেক মহারণ ছিল, অনেক পরিকল্পনা ছিল, সব শেষ করে আসলে আমাদের যাত্রাটাও শেষ হয়ে গেছে এশিয়ান কাপে নিজেদের যে প্রত্যাশার জায়গা। আজ দেশে ফিরছে। এই এশিয়ান কাপে বাংলাদেশের যে মিশনটা কেমন উপভোগ করলেন, বা বাংলাদেশ আসলে কতটা আমাদেরকে যে প্রাপ্তির জায়গাটা সেটা আসলে কতটা পূর্ণতায় পৌঁছাতে পেরেছে? আমি প্রথমেই নারী ফুটবল দলকে অভিনন্দন জানাই যে এশিয়ার এমন একটা স্থানে তারা খেলতে পেরেছে, অস্ট্রেলিয়ার মতো জায়গাতে। এবং আমার কাছে মনে হয়েছে যে অবিশ্বাস্য যে আমরা আগে চিন্তা করতাম যে এই জায়গায় যদি খেলি, এই ওয়ার্ল্ড লেভেলের ক্লাব দেশগুলোর সাথে যদি আমরা খেলতে যাই, কত গোলে হারবো, ওই মানসিকতা নিয়ে আমরা যেতাম। বর্তমানে কিন্তু সেই অবস্থায় নেই। বাংলাদেশ জাতীয় নারী দল কিন্তু প্রমাণ করেছে তারা যে সত্যিকার অর্থে ওই জায়গায় যাওয়ার মতো অবস্থা। যেখানে ইন্ডিয়ার মতো দল 11 গোল খেয়েছে, সেখানে আমাদের দল কিন্তু এইভাবে হারেনি। পরিশ্রম করেছে, চেষ্টা করেছে, কষ্ট করেছে, তারপরে কিন্তু রেজাল্ট হেরেছে। আমরা হারবো এটা প্রত্যাশিত ছিল। অপ্রত্যাশিত হতো যদি আমরা কোনো জয় পেতাম। আমাদের জায়গাটাতে আমরা এবং মানিক ভাই, সবচেয়ে কঠিন গ্রুপে আমরা কিন্তু পড়েছি। র্যাঙ্কিং এ এগিয়ে থাকা দলগুলো উত্তর কোরিয়া, চীন, উজবেকিস্তান সবাই মোটামুটি অন্য দলের মানে অনুযায়ী কিন্তু আমাদের দলটাতে বেশি অনেক স্ট্রং দল ছিল। তো সেই হিসেবে আমি প্রথম ম্যাচটিকে আমি বলবো যে আউটস্ট্যান্ডিং ম্যাচ খেলেছে। কোচের নির্দেশ অনুযায়ী যা করতে বলেছে তাই হয়েছে। ওই দিন গোল খেয়েছে 2টি, এটাতে কোনো পরাজয়টাকে আমি বড় করে দেখছি না। বাট তারা যেই খেলাটি খেলেছে আমার দেখার মতো, সবাই প্রশংসায় ভাসিয়েছে। দ্বিতীয় ম্যাচটি আমরা নর্থ কোরিয়ার সাথে, আসলে নর্থ কোরিয়া এমন একটি দেশ যে দেশের সাথে অনেক কষ্ট করতে হয়। তাদের সাথে খেলতে, যে পুরুষ ফুটবলও খেলো, যেই দেশেই খেলো, তাদের সাথে কিন্তু স্ট্রাগল করতে হয় মাঠে। এবং আমার নারী ফুটবলাররা কিন্তু তাদের সাথে পেরে উঠতে পারেনি। একটি ম্যাচ হয়তো তারা প্রত্যাশিত রেজাল্ট, আরও বেশি গোল খেলেও আমরা অবাক হতাম না। বাট এখানে 5-0 গোলে হেরেছি, এটা বিরাট কোনো কিছু নয়। কিন্তু লাস্ট ম্যাচ, প্রথম ম্যাচ এবং লাস্ট ম্যাচ তারা আমাদের মন জয় করেছে। এবং আমাদের এখান থেকে অনেক প্রাপ্তি আছে, কারণ নারী ফুটবলরা এমন ফুটবল খেলতে পারে আমাদের কাছে বিশ্বাস হচ্ছিল না। যাওয়ার আগে আমরা ভাবছিলাম যে কি করবে এই দেশগুলোর সাথে। হয়তো 25 গোলে, মানে 25-0-3 খেলায় যদি 25টা গোলও খেতাম, তাও অবাক হওয়ার কিছু ছিল না। তারা প্রমাণ করেছে যে না, তারা সমান তালে খেলতে পারে। গোল হবে কারণ আমাদের অভিজ্ঞতা কম, তাদের বয়স কম, সে কারণে হয়তো হেরেছে। বাট আমার মনে হয় যে প্রত্যাশিত রেজাল্টই করেছে এবং ভালো রেজাল্ট নিয়ে তারা ফিরছে। কাল উজবেকিস্তানের সাথে গ্রুপে নিজেদের শেষ ম্যাচ ছিল। আমরা দেখেছি যে প্রথম দিকে যে চাপটা তৈরি করেছিল বাংলাদেশ, শেষ দিকেও আসলে চাপটা তৈরি ধরে রেখেছিল। তবে মাঝখানে একটু গোল খাওয়ার পর এলোমেলো হয়ে গিয়েছিল বাংলাদেশ। আমরা একটু দেখতে চাই কাল সেরা 5 ফুটবলার আসলে কারা কিভাবে নিজেদের ভূমিকা রেখেছে মাঠের মধ্যে। আমরা একটু দেখতে চাই। গোলমুখে শট নিয়েছেন ঋতুপর্ণা 2টি, সর্বী আকন্দ প্রীতি যিনি আছেন তিনি একটি নিয়েছেন। চান্স ক্রিয়েশন মানে গোলের যে সুযোগ তৈরি করেছেন, তহুরা 5টি গোলের সুযোগ তৈরি করেছেন এবং মনিকা চাকমা আছেন 5টি নিয়ে। ফাইনাল থার্ডে সফল পাস যার আছে মনিকা চাকমা 13টি এবং মারিয়া মান্ডার 13টি, আর রিকভারি 12টি, এবং রিকভারি মিলি আক্তার 18, কোহাতিক ইস্কু 11তে রয়েছেন। এবং আর রিকভারি সেশনে আরো অনেক ফুটবলার রয়েছেন। আমাদের এই দুজনের আসলে হাইলাইট করার বিষয়। এইটা দেখে আসলে আপনার কি মনে হচ্ছে, মানে যেভাবে গোল মুখে, যেভাবে কাল উজবেকিস্তানের বিপক্ষে যেভাবে খেলেছে, এবং আপনি বলছিলেন যে প্রথম এবং শেষ ম্যাচটা আপনার মনে আসলে মন কেড়ে নিয়েছে। আমরা একটু যদি দেখতে চাই কাল উজবেকিস্তানের বিপক্ষে বল দখল থেকে শুরু করে কিভাবে আসলে বাংলাদেশ দাপট দেখিয়েছে মাঠের মধ্যে। বল দখল যদি দেখতে চাই 55.5% এবং
প্রতিপক্ষ যে দল আছে 44.5%। এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের মাঠের যে বল দখলের জায়গাটা এটা আমরা এগিয়েছিলাম। গোলমুখের শটও 3টা আমরা নিতে পেরেছি। গোলমুখের শট উজবেকিস্তান 60টি রয়েছে, মোট শট আমরা নিয়েছি 17টা, এখানে আমরা এগিয়ে রয়েছি। উজবেকিস্তান নিয়েছে 13টি এবং সেফ সমানে সমান সেফ করেছে। এই যে কাল উজবেকিস্তান আমাদের 49 র্যাঙ্কিং এ এগিয়ে 63তম একটা পার্থক্য, তারপরে তাদের বিপক্ষে আমরা যেভাবে দারুণ পারফরমেন্স করেছি, এটা আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? না, আমি কালকের ম্যাচটিকে একটু অন্যভাবে চিন্তা করছি যে কালকের ম্যাচটি যদি আমরা আসলে তাদের সাথে 4-0 গোলে জিতে আমরা কোয়ালিফাই করব, এটা আমাদের অপ্রত্যাশিত এটা ছিল, ভাবনাটা অপ্রত্যাশিত ছিল যে এইভাবে ভাবাটা উচিত হয়নি যে উজবেকিস্তানকে আমরা হারিয়ে কোয়ালিফাই করব, এটা ভাবাটা আমাদের ঠিক হয়নি। কারণ যার কারণে আমরা কেন ঠিক হয়নি? আমরা যখন মিয়ানমার যখন বাছাই পর্বে আমরা মানে পেরেছি 50-এর আশেপাশেই তো র্যাঙ্কিংটা ছিল। এটা একটা গোল অ্যাভারেজের ব্যাপার ছিল, যেই গোলটা দেওয়া আমাদের আসলেই তাদেরকে 4-0 5-0 গোলে হারানো একটা কঠিন ব্যাপার ছিল। সেখানে যদি আমরা একটু মানসিকভাবে চিন্তা করতাম যে আমরা যদি একটি পয়েন্ট নিয়ে ফিরতে পারতাম, তাহলে আমাদের এই অর্জনটি কিন্তু অনেক বিরাট হতো। তবে যে কারণে দেখবেন যে খেলোয়াড়রা কিন্তু এত আপ হয়ে খেলেছে, তাদের গোলগুলো দেখলেই বোঝা যায় যে আমরা কীভাবে গোলগুলো খেয়েছি। তো সেই জায়গাতে যদি একটু আমরা রক্ষণটাকে ঠিক রেখে যদি খেলতে পারতাম, আমাদের ড্র করে ফেরা কিন্তু খুব অস্বাভাবিক থাকতো না। আমরা যেই জায়গাটাতে আমরা ভুল করেছি যে আমরা খুব অ্যাটাকিং বেশি ফুটবল খেলে ফেলেছি, হয়তো দেখতে ভালো লেগেছে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট হয়েছে যে আমি 1 পয়েন্টও পাইনি, 4-0 গোলে হেরে চলে আসছি। উজবেকের সাথে আমাদের ড্রটাই সবচেয়ে বেশি প্রত্যাশা, আমার কাছে মনে হয়ে যাবে ওইটা হলেই বোধহয় আমরা মাঠ থেকে 1 পয়েন্ট নিয়ে ফিরতে পারতাম। তারপর আমি মনে করি যে খেলোয়াড়রা খেলেছে, উজাড় করে দিয়ে খেলেছে, এই খেলাতে কিন্তু তৃপ্তি আছে, হয়তো ফলাফল নাই, আমাদের তৃপ্তিটা আছে যে আমরা ভালো ফুটবল খেলতে পারি, ভালো ফুটবল একসময় হয়তো এই ভালো ফুটবলটাই হয়তো জয় এনে দিবে। তো আমাদের অভিজ্ঞতা প্রয়োজন। আমি বিশ্বাস করি যে আমাদের খেলোয়াড়রা অভিজ্ঞতা অর্জন করেছে, এই অর্জনটাকে কাজে লাগাতে হবে। এবং পিটার বাটলার হয়তো বলেছে, হয়তো অভিমান করে হয়তো বলেছে, সে হয়তো অনেক ফ্যাসিলিটি, আমাদের অনেক কিছুর অভাবও রয়েছে, কিন্তু এত ফ্যাসিলিটিস হয়তো আমাদের এই সময় দিতে পারেনি, ভবিষ্যতে দিতে পারবে না তা না। তবে পিটার বাটলারে রেখে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমাদের নারী ফুটবলরা অবশ্যই এক সময় দেখা যাবে যে অনেক দূর এগিয়ে যাবে, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাবে এবং পিটার বাটলার যেই অভিজ্ঞতা অর্জন করেছে সেটাও হয়তো এদেরকে নিয়ে কাজে লাগাতে পারবে। মানিক ভাই, পিটার বাটলারকে আমরা কালকের ম্যাচের পর সামনে আসলে কতদিন পাবো? কারণ সামনে আবার অনূর্ধ্ব 20 দলেরও একটা এশিয়ান কাপের টুর্নামেন্ট আছে। তবে পিটার বাটলার কিন্তু একটা ইঙ্গিত দিয়ে গেছেন যে তিনি এই দলের সঙ্গে থাকবেন কিনা বা অন্য কোনো দলের সঙ্গে তিনি আবার নিজেকে অন্তর্ভুক্ত করবেন কিনা, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এই নিয়ে আরো অনেক বিস্তর আলোচনা করব, তবে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। দর্শক ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, আমাদের সাথে এখন মাঠের দর্শক গেস্ট হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক ফুটবলার এবং কোচ শফিকুল ইসলাম মানিক। মানিক ভাই, আমরা কথা বলছিলাম নারী দলের যেভাবে আসলে এশিয়ান কাপে দাপটের যে বিষয়টা বা আক্রমণাত্মক ফুটবল খেলে আমরা একটু দেখতে চাই। চায়না এবং উত্তর কোরিয়ার সাথেও তারা খুব ভালোভাবে লড়েছে। উত্তর কোরিয়ার সাথে নিজেদের দাপটটা ধরে রাখতে না পারলেও চীনের বিপক্ষে প্রথম ম্যাচে আমাদেরকে বেশ সারপ্রাইজই করেছে বাংলাদেশ। আমরা একটু উত্তর কোরিয়ার সাথে বল দখলটা দেখতে চাই। আমরা স্বাভাবিকভাবেই পিছিয়ে থাকবো, কারণ তারা 9 নম্বর পজিশনে রয়েছে। গোলমুখের শট আমরা একটিও নিতে পারিনি, মোট শটও আমাদের একটাও হয়নি এবং আমরা 5 বার সেভ করেছি। তার মানে আরো গোল হতে পারতো। 5-0 ব্যবধানে আমরা হেরেছি, তবে 5টা মিলে আক্তার সহ আরো যারা আছেন তারা যদি সেভ না করতেন আমরা আরো গোল ব্যবধানে জিততে পারতাম। এবার আমরা একটু দেখতে চাই প্রথম ম্যাচ চীনের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানটা। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব বেশি আসলে পার্থক্য নেই। বল দখলে গোলমুখের শট আমরা 2টা নিতে পেরেছি এবং মোট শট 8টা এবং সেভ 8টা আমরা করেছে আমাদের গোলরক্ষক এবং ফুটবলাররা। এই যে পরিসংখ্যানটা দেখতে পাচ্ছেন, এবার একটু যদি গোলের সময়টা বা বাংলাদেশ কখন কোন সময় গোল হজম করেছে কোন প্রতিপক্ষের বিপক্ষে আমরা একটু দেখছি যে চীনের বিপক্ষে 44 এবং 46 মিনিটে, মানে বিরতিতে যাওয়ার আগে তারা পরপর একদম খুব 2 মিনিটের ব্যবধানে 2টা গোল হজম করে ফেলেছে। উত্তর কোরিয়া আমরা দেখছি 50, 51, 62, 64, 90, মানে উত্তর কোরিয়ার বিপক্ষে হচ্ছে বিরতিতে যাওয়ার আগেই যে অ্যাডেড টাইম, সেখানে উজবেকিস্তানের বিপক্ষে একদম ম্যাচের শুরুতে, তবে বিরতির পর আমরা 3টা গোল হজম করেছি। এই যে গোল হজমের যে সময়সীমাটা দেখছেন, এখানে তো ফুটবলারদের মানসিকতা বা মানে ফুটবলারদের অ্যাটেন্ডেন্স মাঠের মধ্যে সবকিছু তো আসলে নির্ভর করে। অ্যাকসেপ্ট উজবেকিস্তান ফার্স্ট গোলটা খেয়েছে হলো একদম প্রথম দিকেই 10 মিনিটের মধ্যেই গোল খেয়েছে, বাট চীন এবং উত্তর কোরিয়ার সাথে কিন্তু
এডিশনাল মানে এক্সট্রা টাইমে যে ফার্স্ট হাফের জাস্ট এক্সট্রা টাইমে যে গোল খেয়েছে, সেটা আমাদের কাছে মনে হয় যে ওই সময়টাতে অনেক সময় খেলোয়াড়দের কনসেন্ট্রেশন নষ্ট হয়, যে এই তো হাফ টাইম বোধহয় চলে আসছে, এই সময়টা যে কিন্তু আমরা গোল খেয়েছি, দুটি গোল করে খেয়েছি, নর্থ কোরিয়ার সাথে দুটি গোল খেয়েছি এবং চায়নার সাথেও দুটি গোল খেয়েছে। এবং এবং উত্তর কোরিয়ার বিপক্ষে এই বিরতিতে যাওয়ার আগে 3টা পরিবর্তন কিন্তু করেছে কোচ পিটার বাটলার। না ওইটাই আমি তখন তো অ্যাডজাস্ট করার একটা ব্যাপার থাকে। ওইটাই বলছি যে ওই সময়টাতে আমরা তারপরে কিন্তু গোল খেয়েছি। গোলটা খাওয়ার কারণ হচ্ছে যে ওই সময়টাতে ক্লান্তি চলে আসে, 40 মিনিট যখন ফাইট করে একটা বড় টিমের সাথে, তখন একটু টায়ার্ডনেস চলে আসে, কখন হাফ টাইম হবে হয়তো মানসিকভাবে চিন্তা করে হাফ টাইমটা পার করা যায় কিনা। তো এই কারণে কিন্তু ওই ইনজুরি সময় এবং শেষ সময়টা 40 মিনিটের পরে যে আমরা 40, 45, 50 এই সময়টাতে গোল খেয়েছি। তো এটা হতে পারে ক্লান্তির কারণে, কনসেন্ট্রেশন নষ্টের কারণে এই গোলগুলো। ওটা যদি না খেতাম হয়তো বিরতির পরে যে আরও উজ্জীবিত হয়ে খেলার একটা প্রবণতা থাকতো। 2 গোলে পিছিয়ে থাকলে চীন এবং সাথে নর্থ কোরিয়ার সাথে এই 2 গোল খাওয়ার কারণে কিন্তু আমরা সেকেন্ড হাফে যে এমনিতেই পিছিয়ে গিয়েছিলাম। তো উজবেকিস্তানের যেই পিছানোটা আমরা 1 গোল প্রথমে খেয়েছি, তারপরে কিন্তু আমরা ডোমিনেট করেছি ম্যাচটা ডোমিনেট করেছি, হাফ টাইমের আগ পর্যন্ত গোল শোধের সুযোগ পেয়েছিলাম, সেটাও করতে পারিনি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ভুলগুলো এখন শুধরানোর সময় এসছে, কারণ এই লেভেলে তো আমরা খেলি নেই কখনো, প্র্যাকটিস ম্যাচগুলো ওইটার আয়োজন হয়। আপনি বলছিলেন যে উজবেকিস্তানের বিপক্ষে আমরা বেশি অ্যাটাকিং খেলে ফেলেছি, তাহলে ওই জায়গাটা আসলে কি পরিবর্তন হওয়া উচিত? বেশি অ্যাটাকিং বলতে যেটা বলছি যে গোল শোধের জন্য, কিন্তু প্রথম থেকে যদি আমি মানসিকভাবে ওইভাবে তৈরি হয়ে যেতাম যে আমরা আজকে ম্যাচটিতে গোল খাবো না, আমরা গোল দিতে যাব, যখন কাউন্টার অ্যাটাকে গোল দিব, সেই থেকেতে হয়তো একটি পয়েন্ট আমরা আনতে পারতাম। সেখানে আমরা প্রথম থেকে অ্যাটাকিং ফুটবল খেলে সেকেন্ড হাফে যে 1-0 গোলে পিছিয়ে যাওয়া, আরও অ্যাটাকিং ফুটবল খেলতে যে আরও 3টি গোল খেয়েছি। তো এই যে মানসিকভাবে আগের থেকে প্রস্তুতি নিয়েছিলাম যে আমরা যদি 4-0 গোলে জিততে পারি হয়তো কোয়ালিফায়ার করার একটা সুযোগ আছে, হয়তো পিটার হয়তো মনে করছে এটা একটা এক্সপেরিমেন্ট করি যে আমরা এই লেভেলে এইভাবে খেললে কি হতে পারে, সেটাও কিন্তু একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা অর্জন করেছে। তো ভবিষ্যতে হয়তো এগুলো পিটার যদি থাকে টিমের সাথে, এই বিষয়গুলো হয়তো তার অনেক কাজে দিবে, কার সাথে কিভাবে খেলতে হবে, কি রেজাল্ট করতে হবে, এটা কিন্তু তার ভিতরে চলে আসছে। একটা কোচ বেশি দিন থাকলে একটা টিমকে কিন্তু এই জিনিসগুলো তৈরি করতে তার অনেক সুবিধা হয়। তো আমি আশা করি যে পিটার তার মত পরিবর্তন করে বাংলাদেশের জন্য আরও কাজ করবে, কারণ একটা নিচের টিমটাকে উপরে তুলে নিয়ে হলো একটা কোচের সাকসেস। তো কিন্তু সে সাকসেসফুল কোচ, আমরা কিন্তু এখনও তাকে আমরা হেরেছি, তার কিন্তু কোনো দুর্নাম করছি না। হয়তো প্র্যাকটিসের কৌশলের কারণে একটা কোচের ফিলোসফি ভিন্ন থাকতে পারে, একটা কোচ তার ফিলোসফি অনুযায়ী সে খেলবে এবং সেইভাবে তার টিমকে তৈরি করবে। তো আমরা তো দেখছি ধাপে ধাপে আমার টিম এগিয়ে যাচ্ছে, তো সেখানে আমি কোচকে তো কোনো দোষ দিতে পারি না। তার ফিলোসফিকে আমরা শ্রদ্ধা জানাই এবং সে যাতে থেকে আমাদের ফুটবলটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেই প্রত্যাশাই আমি করি। মানিক ভাই, আমরা দেখেছি যে অনেক ফুটবলার এখানে আসলে বয়স ভিত্তিক দলের থেকে উঠে পরে আসলে এশিয়ান কাপে তারা খেলেছে। বিশেষ করে আমরা দেখেছি যে যারা আসলে মিলি আক্তার, যিনি একেবারে সারপ্রাইজড হয়েছে বা একজনকে স্টাবলিশ করে দেওয়া বড় টুর্নামেন্টের জন্য, এবং আমরা দেখেছি যে পরবর্তীতে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের জন্য কিন্তু বাংলাদেশকে লড়তে হবে এবং বেশিরভাগ প্লেয়াররাই কিন্তু এখানে খেলে এসেছেন বা খেলার অভিজ্ঞতা হয়েছে। সেক্ষেত্রে পিটারের যেই মানে আপনি বলছিলেন ফিলোসফি বা তার যে কৌশল, যে সব কম বয়সী প্লেয়ারদেরকে নিয়ে খেলার যে অভিজ্ঞতা, বা তিনি কিন্তু গড় পরতা যদি বলি যে এভারেজে আসলে 21 বছর বা 19 বছর 20 বছর এই ধরনের তরুণদের নিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন, তার হিস্ট্রিতে অন্তত সেটাই আসলে প্রমাণ দেয়। আর সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের জন্য আসলে এটা কতটা ভালো হয়েছে, নিশ্চয়ই ভালো হয়েছে, তবে এটা পরবর্তীতে আসলে কতটুকু আমরা এর মানে ইয়েটা পাবো আর কি। না, এই বয়সটা কিন্তু খেলার জন্যই, কারণ আমাদের মেয়েদের বেশি বয়স হলে কিন্তু আমাদের প্রেক্ষাপটে কিন্তু তারা যে একটু ভারিক্কি ভাব চলে আসে বা তারা হয়তো ওই পরিমাণ পারফর্ম করার, যেটা এখন মডার্ন ফুটবলে সবাইকে ফাইট করতে হয় মাঠে, সবাইকে সমান এফোর্ট দিতে হয়, সেই সুযোগটা হয়তো 20-21 বছর 19 বছর
মেয়েদের ভিতর থেকে পেতে পারে, সেটাই তার ফিলোসফি। তার ফিলোসফিকে আপনাকে রেসপেক্ট করতে, তাকে যদি রাখেন তার ফিলোসফিকে তার রেসপেক্ট করতে হবে। এখানে সমালোচনার জায়গায় রাখতে হবে না, আইদার তাকে বাদ দিয়ে দিতে হবে, না আমি তাকে পছন্দ, আমার বয়স্ক প্লেয়ারদেরকে নিতে হবে। সেটা একটা কোচকে স্বাধীনতা দিতে হবে, সে এগোচ্ছে কিনা, আপনার দলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিনা, সেটাই আপনার দেখার বিষয় হবে। আপনি যদি মনে করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি মনে করে যে পিটার বাটলার টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে তো তাকে রাখবে। এবং যদি তারা মনে করে যে না আমার হয়তো আরও প্রাপ্তি আছে, তাহলে অন্য কোচকে দেখবে। বাট আমার কাছে মনে হয় যে পিটার বাটলার তার যেই ফিলোসফি নিয়ে এগোচ্ছে আমাদের ফুটবলের জন্য ভালো, এবং সে প্রমাণ করে দিয়েছে। সে তো সাব চ্যাম্পিয়ন করেছে, আমরা আগেও সাব চ্যাম্পিয়ন ছিলাম, সাব চ্যাম্পিয়ন করেছে। সে তো এশিয়া কাপে কোয়ালিফাই করে ফাইনাল রাউন্ডে যে তার প্রমাণ করেছে তার টিম ভালো পারফর্ম করেছে, যেখানে ইন্ডিয়া 11-0 গোলে হেরেছে। ইন্ডিয়া তো আমাদের উপরে ছিল এক সময়, তারা এখন 11-0 গোলে হারে কোনো টিমের সাথে, সেখানে তো আমার টিম 11-0 গোলে হারেনি। সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা 3 ম্যাচে 11 গোল খেয়েছি, তো সেখানে আমি মনে করি যে প্রাপ্তি আমাদের যথেষ্ট রয়েছে। মানে আপনি কি ভারতের থেকে আমরা কম গোলে পিছিয়ে আছি, এটাই আসলে প্রাপ্তি দেখছেন কিনা? বড় আমি করে শুধু দেখছেন? এটুকু বলবো না, এই স্টেজে খেলাটা আমাদের বড় প্রাপ্তি, এবং এই লেভেলের টিমগুলোর সাথে আমি খেলতে পেরেছি, মাঠে আমরা দাঁড়াতে পেরেছি, এবং ওদের অ্যাগেনস্টে গোল করার জন্য চেষ্টা করেছি। হয়তো গোল করতে পারিনি, চেষ্টা করেছি, মাঠে কয়েকটি টাচ করতে পেরেছি। আগে তো টাচই করতে পারতাম না, হয়তো দেখা গেল যে একটা টাচ করলে দ্বিতীয় টাচে বল হারিয়ে ফেলতাম। বাট এখন অনেক টাচ করছে, যেটা দেখার সৌন্দর্য, মাঠের সৌন্দর্য, মানে ফুটবলটা যে সুন্দর খেলা, এটা তারা প্রমাণ করেছে। এবং মেয়েরা ভালো ফুটবল খেলে, শুধু হয়তো তাদের কিছু ঘাটতি আমি দেখেছি, সেটা হলো মানিক ভাই, ঘাটতির কথাটা আমরা শুনবো, তবে আপনাকে আবারও থামাতে হচ্ছে। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, ফিরছি একটু পরই। নারী ফুটবল নিয়ে কথা হচ্ছিল। মানিক ভাই, আপনি বলছিলেন বিরতিতে যাওয়ার আগে ঘাটতির বিষয়টা একটু সংযোজন করতে চাই আপনার ওই উত্তরের সাথে। এই যে যারা অনূর্ধ্ব 19 বা অনূর্ধ্ব 20 বয়সভিত্তিক দল থেকে বাংলাদেশ নারী এশিয়ান কাপে খেলতে গেছে, এবং তারা প্রত্যেকটা ম্যাচের আগে কিন্তু মাত্র একদিন রিকভারি করার সুযোগ পেয়েছে, আরেকদিন প্রস্তুতির জন্য। সেক্ষেত্রে রিকভারি ছাড়া মাঠে আবার নামানো, খেলানো, এটা আমরা ইউরোপিয়ান ফুটবলগুলোতে দেখি যে তারা এই জায়গাটা আসলে অ্যাডজাস্ট করে। সেইখানে ইনজুরিতে পড়ার সংখ্যা ব্যাপক হারে দেখা যায়। এই জায়গায় আমাদের নারী ফুটবলারদের সেই জায়গায় ঘাটতি বা পরবর্তী সময়ের জন্য ঘাটতি বা ইনজুরিতে পড়ার সংখ্যা তৈরি হয়েছে কিনা? না, আমি যেই ঘাটতির কথাটা বলেছিলাম যে ফার্স্ট ম্যাচটা যদি আমি দেখি অ্যাগেন্স্ট চায়না, উইন করছে, বল উইন করতেছে, ইন্টারসেপ্ট করতেছে, তারপরে ধরে রাখতে পারতেছে না বলটা। আপনি যখন বল উইন করবেন, ফার্স্ট টাচটায় আপনাকে ভালো হতে হবে, তো ওই টাচগুলোই তারা ঠিকমতো করতে পারছে না। দেখা গেল যে ফার্স্ট টাচ করেছে, অপোনেন্টের পায়ে চলে গেছে, উইন করেছে, তার অপোনেন্টের পায়ে বল চলে গেছে। তো এই জায়গাতে হয়তো আরেকটু সচেতন হতে হবে তাদেরকে, হয়তো এই টেকনিক্যাল পয়েন্টটাতে হয়তো আরও বেশি কাজ করতে হবে, যে ফার্স্ট টাচটা যাতে এই হাই প্রেসিং বা ডিফেন্স, হাইলাইন ডিফেন্স করতে হলে যেই ভূমিকা থাকা দরকার প্লেয়ারদের, যে পারফরমেন্সটা থাকা দরকার, যে টেকনিক্যাল সাউন্ড হওয়া দরকার, এই জায়গাতে কিছুটা ঘাটতি তাদের এখনও রয়েছে। এই জায়গাটা যখন সলিড হয়ে যাবে, তখন এই উইন বলগুলোকেই একটা উইন করলে ও বলগুলোকে হয়তো অ্যাটাকিংয়ে নিয়ে যেতে পারবে, পজিটিভলি ভালো মুভমেন্ট করতে পারবে। সেই জায়গাতে আমি একটু ঘাটতির কথা বলেছি। তো এটা হয়তো ঠিক হয়ে যাবে, দীর্ঘদিন থাকার পরে বাটলারের সাথে আরও কিছুদিন কাজ করলে হয়তো তারা দেখা যাবে যে এখানে আরও পারদর্শী হয়ে যাবে। তো সেটাই আমি বলছি। আচ্ছা, যেটা আপনি বলছিলেন, আমি শঙ্কার কথা, যে রিকভারি সেশনের জন্য আসলে পূর্ণ সময় না পেলে বিশেষ করে যারা বয়সভিত্তিক দলে খেলেন তাদের আসলে শঙ্কার জায়গাটাতে মানে বেশি তৈরি হয়েছে কিনা? না, 3 দিন সময়, কিন্তু 72 ঘন্টা সময় অনেক। মানে 3 দিন না, একদিন রিকভারি পায়, আরেকদিন হচ্ছে অনুশীলনের জন্য। রিকভারি না, একটা ম্যাচের থেকে আরেকটি ম্যাচ হলে 72 ঘন্টা সময় পাচ্ছে। সেই সময়টা কিন্তু এই লেভেলে অবশ্যই থাকে। অনেক জায়গায় দেখা যায় যে 2 দিন সময় পায়, 48 ঘন্টার সময় পায়, তখনও তো রিকভারি করে খেলতে হয়। তো সেই জায়গাতে আমি মনে করি 72 ঘন্টা ইজ এনাফ, কারণ আগের কাজগুলো কিন্তু তারা প্র্যাকটিস যা করার বিফোর টুর্নামেন্ট করে ফেলে, তখন শুধু রিহার্সেল দেওয়ার ব্যাপার থাকে। তাদেরকে ভিডিও ফুটেজ ওগুলো দেখে তাদেরকে পরিবর্তন আনার জন্য চেষ্টা করা হয়। সেই জায়গাতে আমি মনে করি যে 72 ঘন্টা ঠিক এনাফ। এবং রিকভারি সেশন কোচ কীভাবে করবে, ফিজিক্যাল ট্রেনার কীভাবে তাদেরকে 72 ঘন্টা পরে আবার সলিড করে তুলে রাখবে, সেটা কিন্তু তাদের ব্যাপার। তারা নিশ্চয়ই এটা নিয়ে কাজ করে। একটা যখন প্রফেশনাল কোচিং স্টাফ থাকে,
তখন প্রফেশনাল স্টাফই কিন্তু প্লেয়ারদের কিভাবে ঘাটতিটা আছে এটা পূরণ করা যায়, রিকভারি করে পরবর্তী ম্যাচ কিভাবে ভালো করা যায়, কেউ ইনজুরি হলে কিভাবে রিকভারি করবে, সবগুলো কিন্তু তাদের মাথার ভিতরে থাকে। অতএব এটা নিয়ে ভাববার কিছু নাই। বয়স ইজ নট ফ্যাক্টর, এখানে ফ্যাক্টর হচ্ছে যে কোচিং স্টাফরা, ফিজিওথেরাপি যারা থাকে তারা কীভাবে রিকভারি সেশনগুলো করে তাদেরকে টপ পারফরমেন্স করার জন্য প্রস্তুত করে, সেটাই দেখার বিষয়। মানিক ভাই, ছোট্ট করে একটু জানতে চাই, আমরা দেখেছি যে প্রেস কনফারেন্সে বারংবারই একটা কথা উঠে এসেছে কোচ বা অধিনায়কের মুখে, যে তাদের যে ফ্যাসিলিটি দিকে আমরা বেশ পিছিয়ে রয়েছে এবং আমরা এশিয়ান কাপের মতো একটা বড় মঞ্চে যাওয়ার আগে মাত্র নারী লিগটা সম্পন্ন করতে পেরেছি। এই জায়গায় আসলে ফ্যাসিলিটির দুর্বলতার সাথে সাথে আমরা দেখেছি যে ভিডিও অ্যানালাইসিস করার জন্য যে সরঞ্জামাদি আমাদের থাকা দরকার সেটাও বাংলাদেশে নেই, এটা পিটার বাটলার বলেছেন। সেই জায়গায় পিটার বাটলার একটা আক্ষেপ করে বলেছেন যে একজন বক্সারের এক হাত বেঁধে দিয়ে লড়াইয়ের মাঠে নামিয়ে দেওয়া, বিষয়টা এরকমের সাথে তুলনা করেছেন, আপনি কিভাবে দেখছেন? না, আমি অবশ্যই এটা মনে করি যে আমাদের তো আগেই বলেছি আমাদের অনেক দুর্বলতা রয়েছে, অনেক ঘাটতি রয়েছে, যে আমরা অনেক কিছু দিতে পারছি না প্লেয়ারদেরকে, সময় মতো সব কিছু দিতে পারছি না, অনুশীলন ম্যাচ খেলার সুযোগ দিতে পারছি না। আমি প্রত্যাশা করি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী হচ্ছে আমিনুল হক, সে ফুটবলার ছিলেন, তার কাছে যদি এই আবেদনগুলো করা হয় যে যা যা জিনিস আমাদের অভাব আছে, আমি মনে করি ফুটবল ফেডারেশন না পারলেও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই আমিনুল হক, মন্ত্রী আমিনুল হক সেটা ব্যবস্থা করে দিবে আমার বিশ্বাস। তার কাছে যাওয়া পর্যন্তই সময়ের ব্যাপার, শুধু তার কাছে যদি যায়, নারীদের নিয়ে ফুটবল তারই তো আন্ডারে সব কিছু, তো আমি বিশ্বাস করি যে এই ফ্যাসিলিটিসগুলো তার মাধ্যমে নারী ফুটবলাররা পাবে। নট অনলি নারী ফুটবলার, অন্যান্য ইভেন্টের সবাই পাচ্ছে। আশা করি যে সে এদিকে নজর দিবে, আমার বিশ্বাস তার প্রতি আহ্বান রইল সে যাতে এদিকে নারীদের ফুটবলের দিকে নজর দেয়, আমার বিশ্বাস সে দিচ্ছে এবং তার কাছে চাওয়ার ব্যাপার, বারিক ভাই, আরো বেশি নজর দেওয়ার যে তাগিদ, চাওয়ার ব্যাপার এখন সেটা আমরা দেখব, নিশ্চয়ই ফলপ্রসূ হবে সেই জিনিসটা। আমরা আরো কথা বলবো, তবে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। দর্শক সাথেই থাকুন। আরো একবার স্বাগত এখন মাঠে। মানিক ভাই, যেটা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে, যে বাংলাদেশের নারী ফুটবলারদের যে ফ্যাসিলিটি বা যে মাঠ সুবিধাটা সেটা পেয়ে থাকে না। জাতীয় স্টেডিয়াম এবং কমলাপুর স্টেডিয়াম ছাড়া তারা মাঠ সুবিধা পায় না। আবার সেক্ষেত্রে জাতীয় স্টেডিয়াম নিয়েও আসলে সব সময় তাদের জন্য সেই গেটটা আসলে খোলা থাকে না। এই জায়গায় আসলে সবুজ গালিচায় অস্ট্রেলিয়ার প্রার্থী যখন খেলেছে, তখন কোচ থেকে আফিদা খন্দকার একটা লোভ হয়েছে ভালো মাঠের ফ্যাসিলিটি, সেই লোভটা আসলে পূরণ হবে কিনা? মানে না, আমাদের নবনির্বাচিত সংসদ সদস্য মন্ত্রী আমিনুল হক, সে বলেছে যে যত রকম ফ্যাসিলিটিস দেওয়া দরকার আমরা সেগুলো কিন্তু দিব। তো এখন চাওয়ার ব্যাপার, বাফুফে কীভাবে চেয়ে চেয়ে এই কাজগুলো করতে পারে, এখন তাদের পরিকল্পনা থাকতে হবে যে মেয়েদেরকে বা ছেলেদেরকে কোথাও ফুটবলের খেলার জায়গা কম, মাঠ প্র্যাকটিসের জায়গা কম, তো সেই ক্ষেত্রে এই অনুশীলনের জায়গাগুলো যদি আমরা তৈরি করে দিতে পারি, তাহলে আমাদের কিন্তু কোয়ান্টিটি অফ প্লেয়ার বাড়বে, ভালো মানের খেলোয়াড়, কোয়ালিটি অফ প্লেয়ার তৈরি হবে। তো সেই জায়গাগুলোকে আমাদের ভাবতে হবে। এটা কিন্তু ফেডারেশন ভাববে, ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কিন্তু সরকারেরও রয়েছে, সরকারের কাছে যাওয়ার ব্যাপার রয়েছে। আমরা কি চাই এটা সরকার থেকে আদায় করে নিতে হবে। তো আমি বিশ্বাস করি যে আমরা যদি সঠিকভাবে এগোতে পারি, আমাদের নারী ফুটবল এশিয়ান কাপের মতো মঞ্চে খেলার জন্য বা বিশ্বকাপের মঞ্চে খেলার জন্য এই মাঠগুলো আদর্শ কিনা বাংলাদেশের জন্য? না, আমাদের এই ধরনের মাঠ হয়তো পাবো না, কিন্তু এই ধরনের মাঠে যখন খেলতে যাব, এই একটা প্রত্যাশা থাকবে যে আমরা আর সুন্দর মাঠে ভালো ফুটবল খেলতে পারবো। তো এই মাঠের কাছাকাছি মানের মাঠে আমাদের অনুশীলনও করতে হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের অনুশীলনের মাঠগুলো তৈরি করে মেয়েদেরকে আরও ভালো জায়গায় প্র্যাকটিস করার সুযোগ দিতে হবে। আরেকটা ছোট্ট প্রশ্ন করতে চাই এবং সংক্ষেপে উত্তর নিতে চাই, সেটা হচ্ছে আমরা দেখেছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যারা বিগত সময় এসেছেন, শুধু আসলে বিদ্রোহের 5 নারী ফুটবলের কথা বলবো না, আমরা দেখেছি ডালিয়া আক্তার আছেন, জয়া চাকমা আছেন এবং অন্যান্য অনেক ফুটবলার রয়েছেন যারা খুব কম সময়ে তারা ফুটবলটাকে ছেড়ে দিয়েছেন। আখি ছিলেন যিনি বিদেশে নিজের পাড়ি জমিয়েছেন, সেক্ষেত্রে এই যে কম বয়সে তারা ফুটবলটাকে ছেড়ে দেয়, এই মন মানসিকতা কি শুধু বাফুফের মানে অপেশাদারিত্ব নাকি মানে অন্য কোনো জায়গায় ঝামেলা আছে? না, আমরা তো নতুনভাবে এটা আসলে বলতে গেলে বেশি দিন হয়নি, 2010 থেকে এই পর্যন্ত 15-16 বছরের একটা হিস্ট্রি মেয়েদের ফুটবলের। তো এই হিস্ট্রি থেকে আমার কাছে মনে হয় যে আমাদের যেহেতু সামাজিক প্রেক্ষাপটে একটা বিরাট ভূমিকা রাখে, যে আমরা কোন পরিবার থেকে আসছি, কিভাবে আমরা সারভাইভ করব, তো এই ব্যাপারগুলোই কিন্তু অনেক কিছু কাজে দেয়। তো সেক্ষেত্রে আমি আমার যে মেয়েরা এত তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে, এটা একটা রিজন।
তা যারা ধরে রাখতেছে তারা কিন্তু ভালো করছে, তারা কিন্তু একটা প্রত্যাশার জায়গা যাচ্ছে, তারা কি ছিল এখন কি অবস্থানে গিয়েছে তারা কিন্তু সেটা যে বুঝতে পারবে সেই নারী ফুটবলারই সাকসেস হবে। আমি বিশ্বাস করি যে এখনকার মেয়েরা বুঝতে পারছে যে আমাদের অস্ট্রেলিয়াতে খেলার সুযোগ পেয়ে তারা কিন্তু এই অবস্থানটা দেখে আসছে এবং ভবিষ্যতে নতুন প্রজন্মের কাছে এই যে বিষয়গুলো আরো অনেক নারী ফুটবলার উঠে আসবে। নতুন প্রজন্ম এগিয়ে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আলোচনার জন্য। দর্শক সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।